অনুমতি ছাড়া কি করে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে? আচ্ছা, আমি প্রথমত আজকে একটা কথা বলি। আজকে 9th অগস্ট 2021 আজকে আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ মহামান্য আদালত হাইকোর্ট আজকে আমাদের স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভৎসনা জানিয়েছে। এই হলো তার পেপার। কারণ র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া, আগে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও পিছনের প্রার্থীকে চাকরি দেওয়ার অপরাধে আজকে কিন্তু হাইকোর্ট মহামান্য আদালত স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ধিক্কার জানিয়েছে, ভর্ৎসনা করেছে। আর সেকেন্ড, আমাদের শিক্ষক পদপ্রার্থীরা যখন আজকে তাদের ধর্ণা মঞ্চ পুনর্গঠনের জন্য সল্টলেকের সেন্ট্রাল পার্কের 5 নম্বর গেটের সামনে গেল, তখন পুলিশ রীতিমতো টানা হেঁচড়া করে, শুধুমাত্র টানা হেঁচড়া নয়, মহিলাদের অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তাদেরকে সেখান থেকে হিচড়োতে তুলে টেনে নেওয়া হয়। ইভেন অনেক মেয়ের কিন্তু জামাও টেনে ছিঁড়ে দেওয়া হয়। আমাদের কাছে মহামান্য আদালতের পারমিশন রয়েছে। মহামান্য আদালতের পারমিশন অনুযায়ী আমরা কিন্তু, এটা আমাদের গণতান্ত্রিক রাজ্যে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান করতেই পারি, কিন্তু পুলিশ আমাদের ওপর চরম বর্বরতার নিদর্শন আজকে প্রকাশ করেছেন। শুধুমাত্র আজকে নয়, অনেক সময় রাতের অন্ধকারে, যেদিন আমরা মহামান্য ব্রাত্য বসু মহাশয়ের বাড়িতে গেছিলাম, তার কাছে হাত জোড় করে কাতর প্রার্থনা জানিয়েছিলাম, সেদিনকে রাতের অন্ধকারে পুলিশ এসে আমাদের 2 জন চাকরি প্রার্থীকে গুম করার পরিকল্পনা নিয়েছিলেন বিনা ড্রেসে এসে। আমার কাছে যা সত্যি মনে হয় তা মুখে বলতে কিসের সংশয়, হতে পারে সত্যি শুধু আমার নয়, কোটি হৃদয় ঘুরে ফেরে পৃথিবীময়। শুরু আধার কার্ডও পাচ্ছে গরু, এই বিজেপিকে ভোট না। নাম করে নাগরিকত্ব বাতিল করে, এই বিজেপিকে ভোট না। নাম করে ধর্মে ধর্মে বিভেদ করে, এই বিজেপিকে ভোট না। অর্থনীতি হচ্ছে কি, তা সত্ত্বেও আছে দিন, এই বিজেপিকে ভোট না। চাকরি এখন হাতে গোনা, গরুর দুধে মেনছে সোনা, এই বিজেপিকে ভোট না। দেশের দাম 800 কোটি, এই বিজেপিকে ভোট না। থেকে মানুষ মারে পদ্মফুল, এই বিজেপিকে ভোট না। নীরবে গেল বিদেশ চলে, ছাত্র ধরে ভরছে জেলে, এই বিজেপিকে ভোট না। লেখে গেল বিদেশ চলে, সমাজী কর্মী করছে জেলে, এই বিজেপিকে ভোট না। কাঠুয়া থেকে হাতরাস, ধর্ষণ আর সন্ত্রাস, এই বিজেপিকে ভোট না। জিহাদের নাম করে গুগল ধরে জেলে ভরে, এই বিজেপিকে ভোট না। মুক্ত বিবেক বাংলায় ছাত্র যুবরা শিখায়, এই বিজেপিকে ভোট না। মুক্ত বিবেক বাংলায় শ্রমিক কৃষকেরা হস্তায়, এই বিজেপিকে ভোট না। উঠছে আজ দিকে দিকে ভোট না, এই বিজেপিকে, এই বিজেপিকে ভোট না। দোলপুর
পূর্ণিমা নিশি আকাশে নির্মল মন্দ মন্দ বাই বাই কিবা সুশীতল মলয় পর্বতে পরিচ্ছন্ন সিংহাসনে প্রেমালাপে মত্ত ছিল লক্ষ্মীনারায়ণে হেনকালে বিনা করে নারদ আসিল লক্ষ্মীরে প্রণাম করি জিজ্ঞাসা করিল ওগো দেবী এ কেমন ছলনা তোমার চঞ্চলা চপলা হয়ে ফেরো দ্বারে দ্বার কৃপা করি বলো দেবী কোন পাপ ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মত্তবাসী জলে এত শুনি লক্ষ্মী দেবী সকরুণ স্বরে কহিলেন বিবরিয়া ক্রুদ্ধ মণিবরে চঞ্চলা আমার নাম কেন আমি ধরি শোনো কারণ তার কহিব বিস্তারি প্রভাতে উঠিয়া যেবা থাকে বাসি মুখে চিরদিন ভঞ্জে সে কত শত দুঃখে শয্যাউতে উঠে পুনঃ করে যে শয়ন কোনোদিন নাহি যায় তাহারও ভবন কুমারী বলায় যেবা করে বলৎকার কভু নাই যাই আমি সান্নিধ্য তাহার रानी
এখানে আছে এখান থেকে মাফ করবে তা না ঘুরিয়ে এক ফিট জায়গা আসলে কোন মেয়েটা আমি বারবার বলছি ছেড়ে দিলাম আমি এক ফিট জায়গা ছেড়ে দিলাম সেটা করবে না ওর বলে এরকম করে আসবে বক্স কাটিং হয়ে এইভাবে ঢুকবে একটা কোণের জন্য বলে এতটা জায়গা আছে আমাকে আরে বাবা যেটুকু আছে ওই নিয়ে নাও না ফালতু কথা বলছো তুই জানিস বাবা এরকম আরালা ওই তুমি জানো ওরা যে অত লাফাচ্ছে দেখবা 2 মিনিটে ঠান্ডা করে দেবো 2 মিনিটে ঠান্ডা করবে দেখবা তুমি বলো আমার দরকার নাই বাইকে আমি অশান্তি চাই না 2 মিনিট যত লাফাচ্ছে কিনা দরকার নাই 2 মিনিট লাগবে আমার দরকার নাই আমাকে দিতে দিবে আমাকে দিতে দিবে আমার দিতে দিবে আমি বললাম তো আমি যদি এদিকে আসবে হাফ পাবো 1 নম্বর 2 নম্বর হচ্ছে 2 মিনিটে ওদেরকে ঠান্ডা করবো 2 মিনিট লাগবে 2 মিনিট আমার কাছে যা জিনিস আছে বাবা এত কথা বলে বোমা অস্ত্র আছে এমনি লাফাচ্ছি না যাও তো তুমি পেয়ে গেছি হাতে আর কে কথা বলবো এবার আমি জেলে আসবো আমার যদি ওয়াল ভাঙে এবার আমি জেলে আসবো এবার ওয়াল ভাঙে না আমার কথাটা শুন আমি আর কারো কথা বলবো না ওদেরকে ডিজে দিয়ে বাড়ি বিক্রি করবে কাছে দেবো এমন একজন যদি বিক্রি করতে হয় এমন একজন লোককে দিব সারা অত্যাচারে উঠে যাবে শুন না অত্যাচারে ওরা বাড়ি হ্যাঁ করি আমাদের জায়গাটুকু বললাম তো এই আপনি মাথা নামে কর না আমার টিকে দিবে টিকে দিবে আমার কথা আমি শুনবো না কোন শুনে দে তারপর যাও তো নিজে কাছে পারো যাও তালা মারিনি তার দিয়ে বেঁধে দিয়েছে আমার তো বাবা এই তো বাবা আমি কোটের দোকান দিই কোটে আমি আংটি বেচি বুঝতে পারলেন আংটি বেচি কোটে বশীকরণ জিনিস করি স্বামী স্ত্রী মিল নাই তাদের কর্ম করি এবং অশান্তি ঝগড়া ঝাঁটি এই কলির যুক্ত বহুত কষ্টতে ভোগ করছে সেই জিনিসগুলোকে আমি পরিষ্কার করি তো কলির জীব তো বুঝে না এই সাধু কি না কি বকছে সাধু এটা কিন্তু অরিজিনাল কথা আমি যেগুলো বলি গীতাতে যেটা পাবেন না গীতা লাগবে না গীতা আমার কাছে আছে আর একজনকে গীতা নিয়ে বসছে দেন আর আমি বলবো এ মুখ দিয়ে কিন্তু গীতার একজাস্ট কথা এই যে করোনার ভাইসটা বুঝতে পারলেন গত বছরে এই টাইম আমি ছিলাম আশ্রমে ছিলাম তো একদিকে এক বন্যা দেখে এলাম আমরা 3টা শিষ্য মেলে মানুষ বাঁচবে না পৃথিবীতে
শেষ হয়ে যাবে। এটা একটা আগা থেকে বিশ্বযুদ্ধ আসছে। তো বাবু আমি কিছু বিশ্বযুদ্ধটা কেমন দেখবো, মানুষকে মানুষ দেখে পালাবে, মানুষকে মানুষ দেখে ভয় করবে, মানুষকে মানুষ দেখে ঘৃণা করবে। একমাত্র মাকে ছাড়া কেউ কাউকে চিনবে না। ভাই ভোগর গোষ্ঠীর আত্মীয় স্বজন সব অপর হয়ে যাবে বাবা এই কলিতে। বাবা এই কলির জীব এমন আসছে কেউ কাউকে চিনবে না, মানুষ পলয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এর কোনো বিষ বাইর করতে পারছে না, এর কোনো ওষুধ বাইর করতে পারছে না। এত এত বহু বহু বিজ্ঞাপন, বহু বহু যোগী পুরুষরা আছে, তারাও আর ই বের করতে পারছে না, আর পারবো না। স্বয়ং মালিক এটা করছে, এটা পলয় হচ্ছে। এটাই হলো বিশ্বযুদ্ধ, এই যে বিষ দিয়ে মারছে মানুষকে। তো এই যে লকডাউনটা করেছে না, লকডাউনটা মানা একবারে পরম কর্ম। এটা লকডাউনটা মানা, মানুষ না খেয়ে মরবে না, মানুষ 7 দিন না খেয়ে থাকুক, মানুষ মরবে না, কষ্ট হবে মানুষের, কিন্তু মানুষের পাওয়ারটা জাগবে বাবা। পাবলিক বুঝে না, পাবলিক বলছে এই বা কী, এখনো মানুষকে যে বলছে না, এই যে মোদি বাবা বলছে, মোদি বাবা কারেক্ট কথা বলছে রে বাবা। স্বয়ং ওর পিছনে আছে বজরংবলী, বজরংবলীর ভক্ত আছে। আর বজরংবলীটি কে জানেন? বজরংবলীটা হলো স্বয়ং শিব, অবতার রূপে রূপে রূপ ধারণ করেছে। এর জন্য মোদি সব কিছু মোদি বলে, মোদিকে কেউ খারাপ বলে, খারাপ নয়। মোদি হলো ভালো লোক, মোদির মতন লোক নেই। মোদি আছে বলে দেশের লোক বেঁচে গেল, নাহলে মানুষ বাঁচত না, মানুষ শেষ হয়ে যেত। এই মোদিতে বাঁচিয়ে দিল দেশটাকে। কোনো একমাত্র ফ্যাসিস্ট সরকার চলবে না, কি বলো? হ্যাঁ, আলাদা কি না? কি হলো, ফ্যাসিস্ট সরকার চলবে? চলবে না, ফ্যাসিস্ট সরকার থাকবে না। আমাদের একটাই কথা, কি আজকে আমাদের একটাই কথা, যে ফ্যাসিস্ট সরকার চলবে না। সরকার ফ্যাসিস্ট চলে তার বিরুদ্ধে একদম, ওসব কোনো চলে না। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদ চলবে না, মানছে না, মানব না। এসব ভগৎ সিং এর দেশ, এসব এমনি এমনি নাকি এমনি এমনি এসছে দেশ। হঠাৎ করে পুরনো বিকেল, কে আছো কোথায়? অঙ্কের খাতা জ্যামিতির স্কেল, কে আছো কোথায়? জানি না সবাই আজও আছো কিনা একই ঠিকানে। শহর বা হিমগহ্বর, কে আছো কোথায়? গ্রীন ফাউশন বাসর, কে আছো কোথায়? দূষণে ভরা আকাশ চাদর, কে আছো কোথায়? রাত্রি বারোদের আদর, কে আছো কোথায়? হঠাৎ করে পুরনো বিকেল, কে আছো কোথায়? অঙ্কের খাতা জ্যামিতির স্কেল, কে আছো কোথায়?
জানি না সবাই আজও আছো কিনা একই ঠিকানায়। কে আছো কোথায়, কে আছো কোথায়, কে আছো কোথায়? এগুলোর জন্যই তো মানুষের পাকা ঘর থাকা চাই, তাদের অসুবিধা। যারা গ্রামে এরকম হয় কি কত কষ্ট থাকে তাদের, বাপরে। ওই আমাদের ক্যামেরা ফটো, হ্যাঁ ওই কোন ক্লাসে পড়িস তুই? এবার লকডাউনের জন্য 9-এ উঠতাম, তো লকডাউন হয়ে গেল। তারপরে আর ভর্তি হতে পারলাম না। তো লকডাউন কেটে গেলে ভর্তি হবি না? কিছু পারি না লিখতে। 9-এ ভর্তি হবি তো, তুই তো পারিস তো, সেজন্য তো 9-এ পড়িস। মুখস্থ নাই। তার পড়াশোনা করবি না? ঠিক নেই এখনো নাকি কিছু? তোর বাড়িতে কে কে আছে? বাড়িতে আর মা আছে আর বাবা আছে। বাবা কি করে? বাবা রাজমিস্ত্রির কাজ করে। ওদের জন দেখেছি, ওদের মুখ সেকেন্ড কোনটা দেখা জমি চাষ করা তাও ধীর দেখে হ্যাঁ দেখতে পাচ্ছি। জামাটা ওই কর যেমনি করছে। হ্যাঁ টাকলু না বলা না খেয়ে নাও, খেয়ে নাও, আসবো আবার স্নান করবো তারপর খাবো, খেয়ে নাও।
লোকনাথের পূজা করবে থাক তুমি করে থাক সরস্বতী পুজো লক্ষ্মীনারায়ণ পুজো কেউ পাবো না এই দিনতে মা বাবার উপরে কেউ আপন না এ তো কেন মিশে দেখা যাবে কিছুই থাকবে না বিহার বাংলা দুনিয়াতে কেউ কখন না মা বাবা ছাড়া পাকিস্তান ইন্ডিয়া গুপ্তচর বাপ লক্ষ্মণ সেন বড় আছেন এখানে যতমাত্রা সদা সর্বদা সতর্ক থাকুন, দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। 20 লাখ কোটি তুমি 20 লাখ কোটি তোমার কাছে রাখো। তুমি 300 কোটি 300 কোটি কেন 133 কোটি বল তুমি 150 কোটি বাদ দাও। 150 কোটি মানুষকে দিয়ে দাও কি হবে? 150 কোটি মানুষকে দিয়ে দাও আর ওই রাত থেকে ঠিক করো এক একটা মা বাবার দুটো সন্তান, একটা বাবার একটা সন্তান নিজেরাই পেট্রোল হোক, চাল হোক, ডাল হোক, মিউনিসিপ্যালিটির বিল হোক, ইলেকট্রিক বিল হোক, 1-2 টাকা করে যদি ইউনিটে কমবে বা কিছুতে কমবে বা কোনো কিছুতে কমবে, মানুষই তো আবার বেড়ে যাচ্ছে, মরছেই না আবার। এরকম অনেক শ্মশান আছে যে একটা মনে হয় বডি যায়নি, মৃতদেহ হয়ে যায়নি, কিন্তু এরকম কোনো হাসপাতাল দেখাতে পারবি না, নার্সিংহোম দেখাতে পারবি না যে একটা ডেলিভারি হয়নি। এটা কি ক্যামেরা করছিস তুই? কেন হচ্ছে যখন থেকে শুরু করছিস তখন থেকে এটা চলছে। এত বড় পাই 3 দিন খাবে একটা ছিড়ি ঠিক আছে ঠিক আছে। Yeah.
পাগইয়ালা দেবে মা ও মা ও মা কিছু ভিক্ষে দেবে মা ও মা দেখতেই পাবো যা দেখবো না কি নাম ওনার? রিঙ্কি। কোথায় বাড়ি? কাদিরপুর। আচ্ছা এখানে কি করতে এসেছিলেন? আচ্ছা কত স্পিডে ছিল আপনার মনে হয়? মানে কারোর সাথে ধাক্কা হয়েছে কি? আমার সামনে গেল। হয়েছে? আচ্ছা আচ্ছা। গাড়ি নাম্বার কি? পেয়েছে আপনার হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আপনার গাড়ি গাড়ির নাম্বার এটা আচ্ছা আর কি ওখানে বলছিল দুই না তিন নিজে সাইড যাও মিঠাই মিঠাই সকালে ক্যাপসুল খাবা, রাত্রে দুপুরে ট্যাবলেট খাবা, রাত্রেবেলা 3টা ফাইল 4 টিপি করে খাবা, ঘুমাবার সময় 4টে একসঙ্গে ক্যাপসুল খেয়ে নিব যা সালা। হ্যাঁ ওষুধ হলে 2 ফোঁটাই কাজ করবে, না গোটা বোতল খেলে হবে না। পেটের যেই কোনো রোগ এখনই খান, সঙ্গে সঙ্গে কাজ। বাড়িতে মেয়ে ছেলেদের পেটের গ্যাস হচ্ছে, পায়খানা গন্ডগোল হচ্ছে, খাবার রুচি হচ্ছে না, ঘিরে ঘিরে ব্যথা করছে, হাঁটুতে ব্যথা করছে, খাও। কতদিন ভালো থাকবে সেটা ওষুধ জানে, আপনি জানেন। উপকার পেলে আপনাদের 4টা রুগী আসবে, উপকার হবে না কেউ আসবে না। তিনটে রোগের উপরে ওষুধটা তৈরি করি, দুনিয়ার ব্যারাম নয়। 3টাকে কন্ট্রোল করো, বায়ু পিত্ত কফ, এই 3টা হচ্ছে মানুষের মেন মূলধন। 3টাকে কন্ট্রোল করো, চট করে গায়ে চুলকানি হবে না, ঘামাচি হবে না, এক্সিমা হবে না, এলার্জি হবে না। মাস বিক্রি করি, এটা নাকি আজকে বেচলাম 2-4-500 হয়ে গেল, কালকে ভয় আসবো না। যারা কালকে নিয়েছে আজকে যদি যায় কাজ না পেলে ওরা আমাকে লাভ দিলে ভয় থাকে তো, ওগুলো ভয়ে ওষুধ বেচি না। ডাব পেরে খাবো, ডাব ডাব এটা ওটা ভেঙে টেনে যাবে তো।
কিছু কিছু গাছ আছে ওগুলোও নিয়ে নিচ্ছে, গাছগুলো আছে কিনা জঙ্গলগুলো ওগুলোও নিয়ে নিচ্ছে। অনেক রকম মানে অনেক পদ্ধতি নিয়ে আসে অনেকজন, তাই কিনা? আমরা দেখা যাচ্ছে কি যে হয়তো মানে কিছু কিছু মানে পোকামাকড় আছে সেগুলো উঠাচ্ছে, কোন গাছের উপর কোন পোকাটা বেশি ভালোবাসছে এগুলো, তাই না? একদম। এগুলো জিনিস দেখা যাচ্ছে কি মানে এমন এমন কোম্পানি আছে সেই কোম্পানি ওরা মানে সেরকম মানে ই করে সায়েন্স দেখিয়ে বিজ্ঞান দেখিয়ে বা ওটাকে ওইভাবে ফর্মুলা তৈরি করছে, তাই কিনা? এটাই তো আর কি। যেরকম পাটের সময় অনেক রকম পোকামাকড় এগুলো লাগে, তাই না? পাতাগুলো কেন খাচ্ছে, কোন পোকা খাচ্ছে সেটাকে ধরে নিয়ে সেটা জানার জন্য অনেকে আসে না এরকম। কিন্তু আপনার লাইন মনে আলাদা, হ্যাঁ না? আপনাদের কিসের লাইন? এই সিনসিনারি কলেজ যেগুলো আছে এগুলোই তুলতে এসছি। এমনও সিন আছে যে মানে দেখা যাচ্ছে কি সাধারণ জিনিসকে বিশাল মানে আকার ধারণ করে। তাহলে আপনাদের কি এটা কি মানে কোনো কোম্পানির তরফ থেকে? না না, কোম্পানির তরফ থেকে না, আমি নিজের ইচ্ছে মতো এটা করছি, কোম্পানির তরফে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে শুধু এইখানটায় না আরও অন্য অন্য এরিয়াও? এইটাও আরও যেগুলো ভালো লাগে সেখানে ঢুকে যাই। এটা তাহলে কম্পিউটারে ফেলে দেবেন? হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে থাকুন, আমি আসছি, পরে কথা হবে তাহলে আবার। ঠিক আছে। গ্রামের নাম যেতে চাইছি না ওদিক দিয়ে কাদেরপুরের রাস্তাটা দিয়ে। ও চল ভাতটা হলে তাহলে ওইখানে মুড়ি পুরি চা পেয়ে যাবো। চল কি কাজ করো তুমি? सेलमैन सर भी सगर में तो इधर मैं बहन का बड़े में गया तो वहाँ पर इतना गौरव लग गया। हम सगर होटल का है। এখানে মাঝে মাঝে আসো? मास एक मास में छुट्टी लेता है, थोड़ा तो रेस्ट करना पड़ेगा ना। এখানে কোথায় থাকো? এখানে কোথায় থাকো? এখানে বহন বাড়ি আছে তো। তোমার নিজের বাড়ি? না না বহন আছে বহন। আচ্ছা। हमारा निजर बड़े तो कहाँ झारखंड झारखंड আছে। এখানে কত টাকার বেতনে কাজ করো? না এখন তো লকডাউন से कम আছে, আমরা তো 4,500। 4,500। বাড়ি কবে কবে যাও? बड़े हम गया नहीं तो। এখন অবধি বাড়ি যাওনি? नहीं गया तो 15-20 साल हो गया था हम सगर होटल में। এই লকডাউনের মাঝে কি করছিলে? सब्जी बिक्री करते।
দেখলে আমার তো ইয়ে লাগে। মর্মান্তিক ঘটনা, আর এই খবর করতে গিয়ে সত্যি গলা বুঝে আসে। শ্বাসকষ্টে ভুগছিল ছেলে। শুক্রবার সকাল থেকে ছড়তে থাকে ইছাপুরের যুবক। ছেলেকে ভর্তি করতে সরকারি ও বেসরকারি মিলিয়ে কলকাতার চারটি হাসপাতালে হন্যে হয়ে ঘুরে বেড়ান যুবকের বাবা মা। একটা হাসপাতালও ভর্তি নেয়নি। আর এমনই অভিযোগ পরিবারের। অবশেষে আত্মহত্যার হুমকি দেন মা এবং তারপর শুক্রবার গতকাল বিকেল 4টে নাগাদ ভর্তি নেয় কলকাতা মেডিকেল কলেজ। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি, বাঁচানো যায়নি ছেলেকে। রাতেই থেমে যায় যুবকের জীবন যুদ্ধ। যখন ও বলছে আমি তাহলে আমার ছেলে যে ট্রিটমেন্ট নয় আমি সুসাইড করব, তখন ওরা নিয়ে বেড, ভেতরে খালি বেড, গিয়ে দেখলাম সব জায়গায় বলছে বেড নেই, অথচ বেড খালি পড়ে আছে। এখানে দিদি বলছে যে কাউকে হ্যারাস করবেন, এরা আননেসেসারি হ্যারাস করছে, ভেতরে বেড খালি বলে দিচ্ছে বেড নেই। আমি যখন পরে ঝামেলা করার পর যখন ভেতরে নিয়ে গেল তখন গেলাম তিনখানা বেড খালি আছে, অথচ আমার ছেলে ওই রকম ভাবে সেন্সলেস হয়ে পড়ে আছে উইদাউট স্যালাইন অ্যান্ড অক্সিজেন। 14 দিনে বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার বিল 10.5 লক্ষেরও বেশি। কখনো আবার মেডিক্লেমের টাকায় বিল না মেটায় রোগীকে ডিসচার্জ করিয়ে আনতে হয়েছে। এমন অভিযোগ ভুরি ভুরি। বেসরকারি হাসপাতালে এত বিল মেটাবেন কিভাবে, প্রশ্ন ভুক্তভোগীদের। যদিও হাসপাতালের পাল্টা যুক্তি তৈরি। করোনা হলে কি হবে? সরকারি হাসপাতালে জায়গা না পেলে বেসরকারি হাসপাতালে বেড মিলবে তো? মিললেও খরচ টানা সম্ভব হবে তো? করোনাকালে এখন এই প্রশ্নগুলি ঘোরাফেরা করছে মধ্যবিত্তের মনে। কিন্তু কোভিড চিকিৎসার খরচ নিয়ে তো অ্যাডভাইসারি জারি করেছে স্বাস্থ্য কমিশন। তারপরও কি তাহলে ছবিটা বদলায়নি? যেমন প্রশান্ত কুমার সিনহা, 55 বছর বয়স, সন্তোষপুরের বাসিন্দা। 14 দিনে হাসপাতালের বিল 10,39,000। রুবি হাসপাতালে ভর্তি। প্রশান্ত কুমারের স্ত্রীও করোনা আক্রান্ত। বাড়িতে একা বৃদ্ধা মা।
কি করে এত টাকা জোগাড় হবে, চরম বিপাকে পরিবার। দক্ষিণ কলকাতার ইএম বাইপাস লাগোয়া যে হাসপাতালে প্রশান্ত সিনহা এবং তার স্ত্রী ভর্তি রয়েছেন, সেখানে যেটা 7 দিনে 10,39,000 টাকার একটা বিল আপাতত তাদের ধরানো হয়েছে। এ নিয়ে মুখ খুলতে নারাজ পরিবার। বলতে পারছি না বাবা, আমায় ক্ষমা করো, আমি ওসব জানি না বাবা। আপনার কেন একটু খাবার পেতে দেরি হলো, কেন দেরি হলো কারণটা খুঁজে দেখেছেন? কারণটা এইভাবে হয়ে যাচ্ছে। ধরুন আজকে আপনার কাগজের অফিস সেট আপ করছে, 10 জনকে 10টা জেলায় দায়িত্ব দিয়েছে, তার মধ্যে 4 জন যদি আপনার কোভিড হয়ে যায়, সেই 4টে সেট আপ কিন্তু বদলাতে হবে। সেই বদলাতে গেলে আপনাকে আবার একটা অপশন বের করতে হবে। সেই কাজটা যে সবাই পারবে তা নয়, সেই কাজটা করার মতো লোকও দরকার। এই জিনিসগুলো আমি বলবো একটু বুঝুন। গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট ভগবান নয়, গভর্নমেন্ট মানে শুধু বাংলার গভর্নমেন্টটাই ম্যাজিশিয়ান নয়, শুধু সব দোষ বাংলার গভর্নমেন্টের, যে গভর্নমেন্টে সবচেয়ে বেশি কাজ করে। বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় মাস্ক, বিনা পয়সায় স্কুল, বিনা পয়সায় পড়াতে গেলে তার খরচাটাও, কবরে গেলেও বিনা পয়সায় খরচাটা, বিয়েতেও টাকা, স্কলারশিপেও টাকা। আর কত করবে বলতে পারেন? আর কোথা থেকে টাকাটা আসবে? অর্ণব, মন খারাপ কেন? দাদা আবার পরীক্ষায় কম নাম্বার পেয়েছি। সন্দীপ, তুমি তো ক্লাসে প্রথম হও, তুমি নিজেকে পরীক্ষার জন্য কিভাবে তৈরি করো? দাদা আমি শুরু থেকেই ছায়া শিক্ষক পড়ি। তুমিও পড়ো। ওঠাপড়া জীবনের অঙ্গ, তাই ভালো রেজাল্টের জন্য চাই সঠিক প্রস্তুতি। সঠিক প্রস্তুতি মানেই চাই ছায়া প্রকাশনীর সায়েন্স বই। এইচএস সায়েন্স বইগুলি কেন, এমসিকিউ ফ্রি বুক পাও আর জয়েন্টের প্রস্তুতি নাও। नमस्कार मेरे प्यारे देशवासियों, मैं आज एक बार फिर कोरोना वैश्विक महामारी पर बात करने के लिए आपके बीच आया हूं। 22 मार्च को जनता कर्फ्यू का जो संकल्प हमने लिया था, एक राष्ट्र के नाते उसकी सिद्धि के लिए हर भारतवासी ने पूरी संवेदनशीलता के साथ, पूरी जिम्मेदारी के साथ अपना योगदान दिया। बच्चे, बुजुर्ग, छोटे, बड़े, गरीब, मध्यम, हर वर्ग के लोग, यहाँ पे काम धंधा था, मजदूरी है, काम धंधा कर लेते रोज बच्चों का, हर कोई यहाँ पे 2 महीने से कौन दे रहा है हमारे लिए? वो कोई नहीं दे रहा है। परीक्षा की इस घड़ी में कोई नहीं साथ दे रहा है बच्चों के लिए। जनता कर्फ्यू को घर जाने के लिए भी कहता 2500 हर भारतवासी ने 2500 रुपया, सफल 5000 रुपया हम कहाँ से लाएंगे? एक दिन के जनता कर्फ्यू से भारत ने दिखा दिया कि जब देश पर संकट आता है, जब मानवता पर संकट आता है, तो किस प्रकार से हम सभी भारतीय मिलकर के एकजुट होकर उसका मुकाबला करते हैं। आप सभी जनता कर्फ्यू के लिए, उसकी सफलता के लिए प्रशंसा के पात्र हैं। साथियों, आप कोरोना वैश्विक महामारी, उस पर पूरी दुनिया की स्थिति को समाचारों के माध्यम से सुन भी रहे हैं और देख भी रहे हैं। Most of these people you are seeing आप are ये भी daily देख wage रहे हैं workers who had come to cities in दुनिया search के of a समर्थ better से future, समर्थ a देश better में future भी for their children and for themselves. But कैसे those dreams have now been crushed because most factories are shut and they don't have any jobs or money. Desperate, all they want is to get home, but they can't. They're just stuck in the middle, like under this bridge in Delhi where we are at the moment. की सरकार हम लोग को बोला जितना मजदूर गरीब है सब आएगा,
यूपी में जान घुसने दे रहे यूपी वाले। ना आप उनसे बात कर लो, सीनियर अफसरों से बात। Such scuffles are happening at borders between different states as police try to regulate the movement of migrants. Many of them are being picked from borders and taken to shelter homes, and in some cases, even in suffocating basements of hotels and malls. This is a family of 5 and they have 3 little children, and I'll show you, come here. This is a small cycle. This is a small cycle on which a child is sitting, one is walking and one is the mother is carrying. And this family of 5 has to walk about 300 kilometers to get home. And you can just imagine how difficult their journey is going to be on this cycle, under this scorching sun, without much food, water. हमें तो भिखारी से भी बेहतर बना दिया इन लोगों ने। जिस सब मजदूर भैया को सबको हम ही की वजह से सरकार चलती है, हमारी वजह से सरकार जहाँ तक प्रशासन विदोषों से जाता है, हमारी गरीबों की मेहनत का जाता है जहाँ तक जाता है, मगर गरीबों को सर बेकार कर दिया है सारे लोगों ने। ने लॉकडाउन करना था तो 10 दिन की मोहलत दे देते, 5 दिन की मोहलत देते, जिसको घरे जाना है वो चला जाता घरे, यहाँ भूखे प्यासे क्यों मरता। সমাজের সমস্ত ভিত্তিটাই চলে যাবে, সব ভেঙে যাবে একই সাথে। হ্যাঁ, সব একাকার হয়ে যাবে, তবুও মানুষ বাঁচবে। থাকবে না সাদা এই বড় লোক গরিব লোকের কোনো বিভেদ, থাকবে না কোনো রকম কাজ প্রথা, সবাই সমান। ঠিক আছে। सभी मित्रों को जय श्री राम। भगवान श्री राम के मंदिर निर्माण के फैसले की अंतिम घड़ी आ गई है। राम भक्त हम फरसाधारी रोक न रुकने पाएंगे। अंतिम घड़ी है अब फैसले की, मंदिर वही बनाएंगे। अंतिम घड़ी है अब फैसले की, मंदिर वही बनाएंगे। कसम चुकाई थी हमने वो पूरी करके दिखाएंगे। अंतिम घड़ी है अब फैसले की, मंदिर वही बनाएंगे। अंतिम घड़ी है अब फैसले की, मंदिर वही बनाएंगे। अरे भारत माँ के वीर सपूतों ने मन में ये ठाना है, चाहे जान भले ही जाए कदम पीछे हटाना है। गोली बम बारूद चलेगा तो भी नहीं घबराना है। राम लला के खातिर अब तो हमको सियावर रामचंद्र की, सियावर रामचंद्र की जय सिया राम, जय सिया राम। नानक और कबीर के राम निर्गुण राम है। भगवान बुद्ध भी राम से जुड़े हैं, तो सदियों से ये अयोध्या नगरी जैन धर्म की आस्था का भी केंद्र रहा। राम की यही मस्जिद को नहीं तोड़ा, बल्कि हिंदुस्तान के मुसलमानों के दिल को तोड़ा। हिंदुस्तान का सेकुलरिज्म ऐसा लगता है कि खत्म हो चुका। नमस्कार। हमारा देश और पूरा विश्व आज कोविड-19 की चुनौती का सामना कर रहा है। कोविड-19 अभी खत्म नहीं हुआ है। ऐसे में हमारा फर्ज है कि हम सतर्क रहें। इसलिए जब तक दवाई नहीं तब तक कोई ढिलाई नहीं। कोरोना से बचाव के लिए ज़रूरी है नियमित रूप से हाथ धोना, मास्क पहनना और आपस में उचित दूरी बनाए रखना। याद रखिए, 2 गज दूरी, मास्क है ज़रूरी। खांसी, बुखार या सांस लेने में कठिनाई होने पर हेल्पलाइन नंबर 1075 पर संपर्क करें।
করোনার ফলে কি সেক্টরে ফোকাসটা করবি? করোনার পরে কোনো সেক্টরে ফোকাস নয়, তুই ওভারঅল তোর একটা মতামত প্রকাশ করবি। সেটা বেশি বড় করে বলার দরকার নেই, ছোট করে তোর একটা মতামত তুই সবার উদ্দেশ্যে বল। শুরু করব। শুরু কর। করোনা নিয়ে বলতে গেলে কেউ যদি শুরু করে বা আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমি হচ্ছি যে যাদবপুর ইউনিভার্সিটিতে চলচ্চিত্রবিদ্যায় সদ্য পাস আউট করেছি, রেজাল্ট অবশ্য বেরোয়নি। আমার 2019 সালে আগস্ট সেপ্টেম্বর মাসে আমি প্রথম ভর্তি হই। তারপর একটা সেমিস্টার আর দ্বিতীয় প্রথম সেমিস্টারটা কলেজে গিয়েছি ইউনিভার্সিটিতে গিয়েছি। সেকেন্ড সেমিস্টারের 1-2 মাসের পর থেকে আচমকা ঘোষণা হলো লকডাউন, কেন নাকি করোনা। এবার তখন আমরা তো সত্যি অতটা করোনা নিয়ে জানি না, কিছুটা জানি হয়তো আমাদের চীনে কোনো একটা ভাইরাস এসেছে যে যার ফলে কিছু লোক অজানা ভাইরাস জ্বর হচ্ছে, লোক মরছে, এটুকুই। সংবাদপত্র বিশাল বড় বড় করে দেখাচ্ছে যে করোনার এই করোনার ওই। স্বভাবতই আচমকা লকডাউন। প্রথমে একটা সরকার ঘোষণা করলো যে জনতা কারফিউ। ঠিক আছে, সে জনতা কারফিউতে আমি শহরে তো বেসিক্যালি থাকি না, থাকি গ্রামে। ঘুরেছি ফিরেছি, লোকে অনেকে বলেছে কেন বেরোচ্ছিস, করোনা বাড়বে, ঠিক আছে। তারপর আচমকা তার একদিন পর থেকেই না সেদিন রাত থেকেই ঘোষণা হয়ে গেল যে এবার লকডাউন। আমার জীবনে কোনোদিন ট্রেন এইভাবে বন্ধ হতে দেখিনি, হয়তো
ধর্মঘটে দেখেছি বন্ধ, শুধু ট্রেন নয় সব কিছু আচমকা বন্ধ। যাই হোক এরকম বন্ধ হয়ে গেল আচমকা, তো তেমনি স্কুল কলেজ সব কিছুই বন্ধ হয়ে গেল। এবার বেসিক্যালি দেখতে গেলে যে আস্তে আস্তে 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, যেটা বোঝা গেল যে অত সহজে করোনাটা মিটবে না। কেন মিটবে না সেটা কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। চারদিকে খালি টিভিতে দেখাচ্ছে এই বাড়ছে 100 আজকে আক্রমণ, কাল 200 আক্রমণ, মানে বেড়ে যাচ্ছে। কীভাবে বাড়ছে তারও কোনো উত্তর নেই। হয়তো মানে মানুষের সংস্পর্শে যেভাবে ভাইরাস বাড়ে রোজ এ একটা তথ্য দিচ্ছে, ও একটা তথ্য দিচ্ছে, কাকে বিশ্বাস করবো কাকে বিশ্বাস করবো না। এবার আস্তে আস্তে এটা সবথেকে বড় প্রবলেম হলো যে করোনার থেকে বেশি প্রবলেম হলো যে এই যে সাধারণ মানুষ যারা সরকারি চাকরি করে বা যারা কোটিপতি বা যারা ব্যবসায়ী, যাদের মানে রোজ মানে এটা মোটামুটি রোজগার হয়, কাজে না গেলেও বা এতে গেলেও তারা ঠিক আছে, কিন্তু অধিকাংশ যেসব লোক, সে কৃষক হোক মানে বিভিন্ন সেক্টরই হোক, মানে ছোটোখাটো শ্রমিকই হোক বা দিনানি দিনকাই হোক, তাদের অবস্থা খুব শোচনীয় হয়ে গেল। এবার সরকার দেখা গেল যে কিছুদিন পর সরকারও দেখছি চাল ডাল দিচ্ছে, প্রথম দিকে দিচ্ছিল না, তারপর আস্তে আস্তে রেশন দিচ্ছে। কিন্তু শুধু রেশন তো দিলে হবে না, তোমার গ্যাস আছে, বা গ্যাস বাদ দিলে অন্যান্য কিছু আছে, বাড়ির লোকের রোগ হলে তার ওষুধ আছে। এরকম মানে দেখতে গেলে একটা হিউজ পরিমাণে বিস্ফোরণ দেখা গেল, মানে পুরোপুরি সমাজটা ক্লাসে বিভাগ হয়ে গেল। আর ক্লাস বলতে গেলে এক ধরনের ক্লাস আছে যারা প্রচুর পরিমাণে এই করোনা নিয়ে একটা ভয় ভীতি ছড়াচ্ছে যে বেরো না, সবসময় সব মানুষকে মানে জ্ঞান দিয়ে যাচ্ছে যে বেরো না, করোনা এই হবে স্যানিটাইজ ইউজ করো। আর একটা ধরনের লোক রয়ে গেল, সেটাই হচ্ছে সবথেকে মেজরিটি বলাটাও ভুল, আরও বেশি 80-90-95% লোক যাদের হাতে টাকা নেই, স্যানিটাইজার কেনার টাকা নেই, কিছুই নেই। স্যানিটাইজার মানে করোনা ক্ষেত্রে যদি দেখতে গেলে যে ওষুধ কিনবে, ওষুধের থেকে তার কাছে ন্যূনতম খাবারের জায়গা নেই, বাঁচবে কী করে। এবার এটা তো গেল একটা সেক্টর। এবার সবথেকে বড় একটা জিনিস হলো তার কিছুদিন পর 6 মাস 8 মাস পর অনেক এফএ করে ট্রেনটা চালু হলো। কিন্তু সবথেকে বড় যেটা সমস্যাটা হচ্ছে যে স্কুল কলেজ, সেই যে ফেব্রুয়ারি মার্চে বন্ধ হয়েছে, আজ অবধি স্কুল কলেজ খোলেনি। এবার দেখা গেল পুরো জিনিসটা ঢলে পড়লো অনলাইন শিক্ষার মধ্যে। অনলাইন শিক্ষায় কী হলো, সব এবার হয়তো আমি যাদবপুরের মতো একটা প্রিমিয়াম ইউনিভার্সিটিতে পড়ি, সেখান থেকে নেট দেওয়া হয়েছে, কাউকে যার সমস্যা নেই তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারটা হলো এই অনলাইন ক্লাসে যাদের প্রত্যন্ত অঞ্চলে বাড়ি, তাদের বাড়িতে নেট কী করে যাবে। এবার তার থেকে বড় কথা, তার বাবা মার চাকরি হারিয়েছে ছেলেপিলেগুলো, তারা কী করে পড়বে। এটা হিউজ অসন্তোষের সৃষ্টি হলো। কত ছেলে মেয়ে চাকরি হারালো, মানে পড়াশোনা ছেড়ে বিচ্ছিন্ন হলো, কত মেয়ের অল্প বয়সে বিয়ে হয়ে গেল, কত কী হলো, আমাদের কাছে কোনো সংখ্যা নেই। যদি কেউ কোনো প্রশ্ন করতে যায় একটাই কথা, করোনা বাড়ছে। তারপর মাঝখানে আবার স্কুল খুলবে, কলেজ খুলবে, সব কিছু সচল হবে, আচমকা আবার এসে গেলো সেকেন্ড ওয়েভ, দেখা গেল হিউজ ক্রাইসিস। মানে আমাদের যে ব্যবস্থাটা, মানে চিকিৎসা ব্যবস্থা যে মানে কতখানি মানে কিছুই নেই, মানে পুরো তাপ্পি মারা অবস্থায় ছিল, সেটাই দেখা গেল। সামান্য অক্সিজেন দিতে পারে না কোনো কিছু, মানে আমাদের গভর্নমেন্ট, যে গভর্নমেন্টই হোক, আমার মানে পার্টিকুলার কোনো গভর্নমেন্টকে বলছি না, সব গভর্নমেন্টের কথাই বলছি, যে অক্সিজেন হবে পরপর লোক মরছে। গঙ্গায় মানে মানুষকে পোড়ানোর জায়গা নেই, গঙ্গায় ফেলে দিচ্ছে লাশ, সেটা ভেসে ভেসে আসছে। মানুষের একটা মানে মনস্তাত্ত্বিক দিক দিয়েও একটা সমস্যা হচ্ছে, অর্থনৈতিক দিক দিয়ে তো জরাজীর্ণ। মানে মানুষ কী করবে জানি না, আমি আগে যদি কেউ জিজ্ঞাসা করা এরপর কী করবো জানি না। মানে স্কুল মানে চাকরি ফাকরির পরীক্ষা তো নেই বললেই চলে, বেসরকারিতেও কেউ কিছু নিচ্ছে না। একটা হিউজ সংখ্যক, এমনিতেই তো 2019 সালে দেখা গিয়েছিল 45% বেকারত্ব, এখন তো সেই বেকারত্ব বেড়ে গিয়ে কোথায় গেছে কোনো ইয়াত্তা নেই। তারপরে ফর্মাল সেক্টরে যে কটা কাজ করে 2%, 4%, 5% লোক, সেখানেও চাকরি হারিয়েছে। আর ইনফর্মাল সেক্টরের কথা তো বাদই দিলাম, মানে নেই কাজ। আর আমাকে যদি বলা হয় যে তোমার করোনা নিয়ে কী মনে হয়, আমার মনে হয় যে মানে কোনো উত্তর নেই। মানে আমরা পুরোপুরি কনফিউজড, এক প্রকার কনফিউজড পাবলিক।